ন্যায়ের আসনে বসা বিচারকের হুঁশ তখন উড়ে গেল যখন কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আসামি তার ১৫ বছর পুরনো প্রথম প্রেম বেরোল। এখান থেকেই এই গল্পের শুরু। আদালতের ৪ নম্বর ঘরটি সবসময়ের মতো ভারী ও চাপা ফিসফিসানিতে ভরা ছিল। বাইরে ছিল প্রচণ্ড রোদ, কিন্তু কোর্টরুমের ভেতরের পরিবেশ এয়ার কন্ডিশনারের ঠান্ডা হাওয়া সত্ত্বেও খুব গুমোট লাগছিল। জাস্টিস অবনী শর্মা নিজের মেহগনি কাঠের টেবিলের ওপর রাখা ফাইলগুলো গুছিয়ে রাখলেন। তার পরিচিতি ছিল এমন একজন বিচারক হিসাবে যার কাছে আইনের বইই ছিল গীতা আর কোরআন। তার চোখের পেছনে ছিল এক তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, আর মুখে থাকত পাথরের মতো স্থিরতা, যা ভেদ করা কারও পক্ষেই সম্ভব ছিল না। কেস নম্বর 402/26, রাজ্য বনাম অজ্ঞাত আসামি। এবার আসামিকে পেশ করা হোক। অবনীর গলা পুরো হলে প্রতিধ্বনিত হল। সিপাই কাঠের ভারী দরজাগুলো খুলল। শেকলের হালকা ঝনঝনানি শোনা গেল। যেমনই আসামি কাঠগড়ায় পা রাখল, অবনীর দৃষ্টি ফাইল থেকে উঠে তার দিকে গেল। ঠিক সেই মুহূর্তেই সময় যেন থমকে গেল। অবনীর হাতে ধরা পার্কার পেনটি টেবিলের ওপর পড়ে গড়িয়ে গেল, কিন্তু তিনি সেটা টেরও পেলেন না। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির উস্কো খুস্কো দাড়ি, এলোমেলো চুল আর নোংরা শার্ট ছিল, কিন্তু তার চোখের সেই চেনা উজ্জ্বলতা আজও একই রকম ছিল। সে আরিয়ান ছিল, সেই আরিয়ান যাকে অবনী ১৫ বছর আগে এক আবছা সন্ধ্যায় স্টেশনে ছেড়ে দিয়ে এসেছিলেন। সেই মানুষটি যার কবিতায় একসময় অবনীর হৃদয় স্পন্দিত হতো। আদালতে উপস্থিত আইনজীবী আর পেশকাররা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন। জাস্টিস অবনী শর্মা, যিনি তার অটুট একাগ্রতার জন্য পরিচিত ছিলেন, আজ প্রথমবার দিশেহারা লাগছিল তাকে। তার কানে কোর্টের আওয়াজ আসা বন্ধ হয়ে গিয়েছিল। তার চোখের সামনে শুধু ভেসে আসছিল কলেজের সেই পুরনো দিনগুলো। আরিয়ানও যখন চোখ তুলল, তখন তার মুখে এক ফ্যাকাশে হাসি খেলে গেল, এমন এক হাসি যাতে হার, কষ্ট আর এক অদ্ভুত শান্তি ছিল। সে তৎক্ষণাৎ নিজের চোখ নিচে নামিয়ে নিল, যেন সে অবনীকে এই মর্যাদাপূর্ণ পদে দেখে নিজে অপরাধী হওয়ার জন্য লজ্জিত ছিল। সরকারি আইনজীবী বলতে শুরু করলেন, মাই লর্ড, এটি একটি গুরুতর হিট অ্যান্ড রান কেস। কিন্তু অবনীর কানে শুধু নিজের হৃৎপিণ্ডের ধুকপুকানি শোনা যাচ্ছিল। ন্যায়ের দেবীর চোখে পট্টি বাঁধা থাকে, কিন্তু আজ অবনীর চোখের সামনে ছিল স্মৃতির কুয়াশা। আদালতের দেওয়ালের পেছনের শোরগোল যেন কোথাও হারিয়ে গিয়েছিল। সরকারি আইনজীবীর কথা অবনীর কান পর্যন্ত পৌঁছাচ্ছিল ঠিকই, কিন্তু তার মন ১৫ বছর আগে সিমলার সেই বরফ ঢাকা উপত্যকা আর দেবদারু গাছের মাঝে পৌঁছে গিয়েছিল। সেই সময় যখন অবনী ছিলেন স্রেফ একজন ছাত্রী, আর আরিয়ান ছিল তার পুরো জগৎ। আরিয়ান কলেজের সেই বেপরোয়া শিল্পী ছিল, যার হাতে সবসময় থাকত ব্রাশ আর মনে থাকত কবিতা। অবনী, যিনি আইনের শুকনো বইয়ে ভবিষ্যৎ খুঁজতেন, আরিয়ানের রঙের মধ্যেই প্রথমবার জীবনের মানে বুঝতে পেরেছিলেন। তারা দুজনে প্রায়ই কলেজের পুরনো লাইব্রেরির পেছনে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতেন। আরিয়ান বলতো, অবনী, তুমি একদিন ওই উঁচু আসনে বসবে যেখান থেকে তুমি দুনিয়াকে বিচার দিতে পারবে, আর আমি তোমার সেই বাহাদুরির পেন্টিং বানাবো। তাদের ভালোবাসা কোনো স্বর্গীয় স্বপ্নের মতো ছিল। কিন্তু বাস্তবতা খুব নির্মম ছিল। অবনীর বাবা একজন কড়া পুলিশ অফিসার ছিলেন। তিনি অবনীকে একজন যাযাবর শিল্পীর সাথে কখনোই দেখতে চাইতেন না। তিনি অবনীর ওপর চাপ সৃষ্টি করেছিলেন এবং তার কেরিয়ারের দোহাই দিয়েছিলেন। সেই সময় এক রাতে আরিয়ান কাউকে কিছু না বলে শহর ছেড়ে চলে গিয়েছিল। অবনীর জন্য সেই রাত আর কোনোদিন শেষ হল না। তিনি নিজেকে আইনের পড়াশোনায় ডুবিয়ে দিলেন, হৃদয়ে পাথর রেখে সামনে এগিয়ে চললেন, এবং আজ তিনি শহরের সবচেয়ে যোগ্য বিচারক ছিলেন। কিন্তু আজ কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা সেই জীর্ণ আর ক্লান্ত আরিয়ানকে দেখে অবনীর বুক কেঁপে উঠল। এ কি সেই আরিয়ান যে একটা ঝরে পড়া ফুল দেখেও উদাস হয়ে যেত? সরকারি আইনজীবী চিৎকার করছিল, আসামি মদ্যপ অবস্থায় একজন পথচারীকে পিষে দিয়ে পালানোর চেষ্টা করেছিল। আরিয়ানের ঘাড় নিচু হয়েছিল। তার চোখে কোনো সাফাই ছিল না, ছিল শুধু এক গভীর শূন্যতা। অবনী গভীর শ্বাস নিলেন এবং নিজের আবেগকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেন। তার সামনে ছিল ন্যায়ের দাড়িপাল্লা, যার এক পাল্লায় ছিল আইন, আর অন্য পাল্লায় সেই অসম্পূর্ণ ভালোবাসা যা আজ ১৫ বছর পর আবার কড়া নেড়েছিল। আদালতের কাজ যত এগোচ্ছিল, কোর্টরুমের উত্তেজনা ততই বাড়ছিল। সরকারি আইনজীবী মেহেরা কিছু ছবি টেবিলের ওপর আছাড় মারলেন। মাই লর্ড, এই ছবিগুলো দুর্ঘটনার ঠিক ১০ মিনিট পরের। আসামি আরিয়ানকে গাড়ির পাশেই পাওয়া গিয়েছিল। সে পালানোর চেষ্টাও করেনি, কারণ সে জানত যে অপরাধ গুরুতর। অবনীর দৃষ্টি সেই ছবিগুলোর ওপর আটকে ছিল, কিন্তু তার মস্তিষ্ক অন্য কিছু দেখছিল। তিনি লক্ষ্য করলেন যে আরিয়ানের শার্টে রক্তের দাগ যেভাবে লেগেছিল তা ড্রাইভারের সিটে বসা কোনো ব্যক্তির হতে পারত না। আসামি, তোমার কি নিজের সাফায়ে কিছু বলার আছে?
অবনী নিজের গলার স্বর যতটা সম্ভব পেশাদার রাখার চেষ্টা করলেন, কিন্তু তার স্বরে এক হালকা কাঁপুনি ছিল যা আরিয়ান অনুভব করতে পারল। আরিয়ান ১৫ বছর পর প্রথমবার নিজের চোখ তুলল। তার চোখে কোনো ভয় ছিল না, বরং এক অদ্ভুত ত্যাগের ভাব ছিল। সে খুব নিচু কিন্তু পরিষ্কার গলায় বলল, না জজ সাহেবা, আমার কোনো সাফাই দেওয়ার নেই, আমার সাজা মঞ্জুর। পুরো কোর্টরুমে ফিসফাস শুরু হয়ে গেল। অবনীর হৃৎস্পন্দন বেড়ে গেল। তিনি আরিয়ানকে জানতেন, সে ছোটবেলায় নিজের দোষ না থাকলেও অন্যকে বাঁচানোর জন্য নিজে বকা খেয়ে নিত। আজ কি সে আবার সেটাই করছিল? সরকারি আইনজীবী জোর দিলেন যে যখন আসামি নিজে অপরাধ কবুল করছে তখন তর্কের আর কোনো অবকাশ নেই। কিন্তু অবনীর বিবেক চিৎকার করে বলছিল যে এখানে কিছু একটা ভুল আছে। আইন অন্ধ হতে পারে, কিন্তু একজন বিচারকের বিবেক নয়। আদালত এই মামলায় এখনই রায় ঘোষণা করবে না। অবনী কড়া গলায় বললেন, কিছু ফরেন্সিক রিপোর্ট আর প্রত্যক্ষদর্শীদের বয়ানে অসঙ্গতি আছে। পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে যে এই কেসটি পুনরায় তদন্ত করা হোক। কোর্টের কাজ আগামীকাল পর্যন্ত স্থগিত করা হলো। যেমনই অবনী নিজের চেম্বারের দিকে ফিরলেন, তিনি দেখলেন যে আরিয়ান তার দিকে তাকিয়ে আছে, এমন এক দৃষ্টিতে যেন সে বলছে, অবনী, আমাকে বাঁচিও না, আমাকে ধ্বংস হতে দাও। অবনী বুঝতে পেরেছিলেন যে এই কেসটি শুধুমাত্র হিট অ্যান্ড রানের নয়, এর পেছনে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। কোর্টের কাজ স্থগিত হওয়ার পর অবনী নিজের চেম্বারের বন্ধ দেওয়ালের মাঝে ছটফট করছিলেন। জানলার বাইরে পড়ন্ত বিকেলের আবছা আলো তার মনের তোলপাড়কে আরও গভীর করে দিচ্ছিল। আইন বলছিল যে তার কেবল পেশ করা প্রমাণের ওপর বিশ্বাস করা উচিত, কিন্তু একজন বিচারকের বিবেক বলছিল যে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ব্যক্তি নিজের সাজা নয়, বরং অন্য কারো অপরাধের সাজা ভোগ করছে। তিনি কেসের ফাইলটি আবার খুললেন। পাতার মাঝে লুকিয়ে থাকা সূত্রগুলো এখন এক অন্য গল্প বলছিল। যে গাড়িটি দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটি শহরের প্রভাবশালী বিধায়কের ছেলে বিক্রম সাক্সেনার ছিল। পুলিশ রিপোর্ট অনুযায়ী আরিয়ান সেই রাতে ড্রাইভার ছিল, কিন্তু অবনের জহুরি চোখ সেই জায়গাটি ধরে ফেলল যা পুলিশ সুবিধামতো এড়িয়ে গিয়েছিল। কারের প্যাসেঞ্জার সাইডের এয়ারব্যাগ খোলা ছিল, যার মানে হল ধাক্কা লাগার সময় আসল ড্রাইভারের সাথে আরও কেউ ছিল, অথবা ড্রাইভার অন্য কেউ ছিল। সেই রাতেই অবনী নিজের পরিচয় লুকিয়ে সেই বস্তির দিকে রওনা হলেন যেখানে আরিয়ানের ঘর ছিল। সেখানে তিনি আরিয়ানের বৃদ্ধা মাকে দেখতে পেলেন, যিনি বিছানায় শুয়ে কাশছিলেন। অবনীকে দেখে তার চোখে জল চলে এলো। মাবো, আমার আরিয়ান অপরাধী নয়, মা রুদ্ধ কণ্ঠে বললেন। বিধায়কের ছেলে নেশা করে গাড়ি চালিয়ে এক গরিব মানুষকে পিষে দিয়েছে। আরিয়ানকে সে টাকার লোভ দেখিয়েছিল যে সে আমার চিকিৎসার ব্যবস্থা করাবে, বিনিময়ে আরিয়ানকে তার অপরাধ নিজের ঘাড়ে নিজে হবে। আমার ছেলে তার মায়ের নিঃশ্বাসের জন্য নিজের স্বাধীনতা বেঁচে এসেছে। অবনীর পায়ের তলা থেকে মাটি সরে গেল। আরিয়ান আজও সেই একই আছে, ত্যাগের প্রতিমূর্তি। ১৫ বছর আগে সে অবনীর কেরিয়ারের জন্য নিজের ভালোবাসা বিসর্জন দিয়েছিল, আর আজ নিজের মায়ের জীবনের জন্য নিজের পুরো জীবন বাজি রেখে দিল। অবনীর সংকল্প এখন পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। তাকে ন্যায় বিচার করতে হবে, কিন্তু এইবার সেই ন্যায় শুধু কাগজে হবে না, বরং বাস্তবের মাটিতে হবে। পরের দিন সকালে যখন অবনী আদালতে ঢুকলেন, তখন পুরো পরিবেশ কোনো যুদ্ধক্ষেত্রের মতো শান্ত অথচ টানটান ছিল। বিধায়কের গুন্ডারা আর ভদ্রবেশী আইনজীবীরা প্রথম সারিতে বসেছিল। তাদের চোখে ছিল এক অদ্ভুত অহংকার। তাদের পুরো বিশ্বাস ছিল যে টাকা আর ক্ষমতা সত্যের গলা টিপে ধরবে। যেমনই কাজ শুরু হলো, সরকারি আইনজীবী আবার সেই মুখস্থ করা যুক্তি দিলেন। মাই লর্ড, সময় নষ্ট করা বৃথা, আসামি নিজেই নিজের অপরাধ স্বীকার করেছে। শান্ত হন। অবনীর গলা বিদ্যুতের মতো গর্জে উঠল। আদালত কাল কিছু নতুন প্রমাণ পেয়েছে। ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী দুর্ঘটনার সময় প্যাসেঞ্জার সিটের এয়ারব্যাগ খোলা ছিল এবং স্টিয়ারিং হুইলে যে আঙুলের ছাপ পাওয়া গেছে সেগুলো আসামি আরিয়ানের নয়। পুরো কোর্টরুমের শোরগোল পড়ে গেল। বিধায়কের আইনজীবী হকচকিয়ে গাড়িয়ে পড়লেন। এসব ভিত্তিহীন। অবনী তাদের দিকে কোনো ধ্যান না দিয়ে সরাসরি আরিয়ানের চোখের দিকে তাকালেন। আরিয়ান, আইন অন্ধ হতে পারে, কিন্তু ন্যায়ের আসনে বসা এই নারী নয়। তুমি কি আজও অন্য কারোর পাপের বোঝা নিজের মায়ের ওষুধের বদলে বইতে চাও? মনে রেখো, তোমার মায়ের ওষুধের চেয়েও তার ছেলের সম্মানের বেশি প্রয়োজন। আরিয়ানের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে কাঁপানো গলায় চিৎকার করে সত্যিটা বলে দিল, না জজ সাহিবা, গাড়ি বিক্রম সাক্সেনা চালাচ্ছিল, আমি তো শুধু পেছনের সিটে অজ্ঞান হয়ে পড়েছিলাম। অবনী তৎক্ষণাৎ আদেশ জারি করলেন।
বিক্রম সাক্সেনার গ্রেফতার আর আরিয়ানের তৎক্ষণাৎ মুক্তি। তিনি শুধু সত্যের জয়ই করালেন না, বরং ক্ষমতার সেই অহংকারকেও চুরমার করে দিলেন যা গরিবদের হাতের পুতুল মনে করত। কিন্তু রায় শোনানোর পর অবনী নিজের কলম বন্ধ করলেন এবং একটি খাম পেশকারের হাতে ধরিয়ে দিলেন। তাতে তার ইস্তফাপত্র ছিল। তিনি আইনের মর্যাদা রক্ষা করেছিলেন, কিন্তু নিজের ব্যক্তিগত তথ্য ও সম্পর্কের কারণে নৈতিক ভিত্তিতে সেই পদ ত্যাগ করলেন। আদালতের ঘরটি ধীরে ধীরে খালি হয়ে যাচ্ছিল। পুলিশ বিক্রম সাক্সেনাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছিল, আর মিডিয়ার লোকেরা বাইরে এই চাঞ্চল্যকর খবর কভার করার জন্য দৌড়াদৌড়ি করছিল। হলের ভেতরে এখন শুধু এক ভারী নিস্তব্ধতা অবশিষ্ট ছিল। অবনী তার উঁচু আসন থেকে নিচে নেমে এলেন। তার মুখে সেই বোঝা ছিল না যা তিনি বছরের পর বছর বয়ে বেরিয়েছেন, বরং ছিল এক উজ্জ্বলতা যা কেবল সত্যের জয়ের পরই আসে। যেমনই তিনি কোর্টের সিঁড়ি দিয়ে বাইরে বেরোলেন, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল, একদম সেই বৃষ্টির মতো যেমনটি তার কলেজের দিনগুলোতে হতো। সামনে রাস্তার ধারে নিজের মায়ের হাত ধরে আরিয়ান দাঁড়িয়েছিল। তার চোখে এখন আর সেই ভয় ছিল না, বরং অবনীর জন্য ছিল এক অগাধ সম্মান আর ভালোবাসা। আরিয়ান ধীরে ধীরে হেঁটে অবনীর কাছে এলো। তুমি কি করলে অবনী? তুমি নিজের সারা জীবনের পরিশ্রম, নিজের জজের আসন আমার জন্য বাজি রেখে দিলে। অবনী ভিজতে ভিজতে হেসে বললেন, আরিয়ান, আমি আসন ছাড়িনি, বরং সেই আসনের মর্যাদা রক্ষা করেছি। আমি যদি আজ চুপ থাকতাম তবে ওই কালো কোটটি আমার গায়ে একটা দাগের মতো লেগে থাকত। আজ 15 বছর পর আমি নিজের চোখের দিকে তাকাতে পারছি। আরিয়ান তার পুরনো ঝুলি থেকে একটা দুমড়ে যাওয়া কাগজ বের করল। সেটি একটি অসম্পূর্ণ পেইন্টিং ছিল, সেই পেইন্টিং যা সে বছর আগে অবনীর জন্য বানিয়েছিল। এটি সম্পূর্ণ করার সাহস এখন ফিরে পেয়েছি। অবনী আরিয়ানের মায়ের পা ছুঁয়ে প্রণাম করলেন এবং তারপর আরিয়ানের হাত ধরলেন। 15 বছরের লম্বা অপেক্ষা, বিচ্ছেদের কষ্ট আর সমাজের দেওয়াল, সব সেই বৃষ্টিতে ধুয়ে মুছে গেল। দুনিয়ার কাছে তারা একজন বিচারক আর একজন নির্দোষ আসামি ছিলেন, কিন্তু একে অপরের কাছে তারা সেই পুরনো অবনী আর আরিয়ান ছিলেন, যাদের ভালোবাসা সময়ের প্রতিটা পরীক্ষায় সফল হয়েছিল। মেঘের ফাঁক দিয়ে সূর্যের প্রথম রশ্মি উকি দিল, যা এক নতুন ও সৎ সূচনার প্রতীক ছিল।